মাধ্যমিক পর্যায়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিনুল ইসলাম। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে সমাস, অর্থাৎ আমরা সমাসের উপরে আজকে একটি ক্লাস আমি তোমাদেরকে করাবো। দেখি সমাস কতটা আমি তোমাদের বোঝাতে পারি। তোমরা একটু মনোযোগী হলেই আমার বিশ্বাস বিষয়টি তোমরা বুঝতে পারবে। তাহলে আমি আমার মূল ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাস। তোমরা অনেকেই এটি জানো যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, কোনো কোনো ক্ষেত্রে এটির অর্থ মিলনও হয়। তো তাহলে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে সমাস কাকে সংক্ষেপ করে। আমরা একটু দেখে নিই যে সমাস কাকে সংক্ষেপ করে। তোমরা খেয়াল করো, আমি এখানে লিখছি মৌ আশ্রিত মাছি মৌমাছি। এখানে রয়েছে বাম পাশে, এটাকে আমরা বলে থাকি ব্যাসবাক্য। এখানে তিনটি পদ রয়েছে, এই তিনটি পদ একটি পদে রূপান্তরিত হয়েছে। তার মানে এটি হচ্ছে সংক্ষেপণ। একে অন্যভাবে বলা যায় যে বহু পদের একপদীকরণই হচ্ছে সমাস। তাহলে এখানে রয়েছে এক দুই তিন, তিনটি পদ একটি পদে রূপান্তরিত হলো, অর্থাৎ এটিই হচ্ছে বহু পদের একপদীকরণ। এটাকেই আমরা বলছি সমাস। এবার আমরা এই সমাসের মধ্যে আরো যে বিষয়গুলো আমাদের প্রথমেই জেনে নিতে হবে সেখানে যাচ্ছি। তোমরা আরেকটি উদাহরণ দেখো। আমরা যত উদাহরণ দেখব তত আমাদের ভিত্তিটা মজবুত হবে। আমি এবারে দেখো আরেকটি উদাহরণ দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধর্ম রক্ষার্থে ঘট ধর্ম ঘট। আমাদের এই যে তিনটি পদের সমাহার, এটাকে বলা হচ্ছে ব্যাসবাক্য। এর আরো নাম আছে, এটির আরেক নাম বিগ্রহ বাক্য। এর আরো নাম আছে, এটির আরেক নাম সমাস বাক্য। অর্থাৎ এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য থেকেই মূলত যে পদটির সৃষ্টি হয় তাকে বলে সমস্ত পদ। অর্থাৎ ব্যাস বাক্যের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে সমস্ত পদ। এবার আমি সমস্ত পদের আরেকটি ব্যাখ্যা তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানে লিখেছি রাজকন্যা, এটি একটি সমস্ত পদ। এই সমস্ত পদকে যখন আমি বিশ্লেষণ করব তখন দাঁড়াবে রাজার কন্যা। এই যে সমস্ত পদকে বিশ্লেষণ করলে আমি যেটি পাচ্ছি সেটি হচ্ছে ব্যাসবাক্য। তার মানে বিষয়টি হলো এই
যে সমস্ত পদকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো ব্যাস বাক্য, আর ব্যাস বাক্যকে যখন আমরা সংক্ষিপ্ত করব তখন যেটি পাবো সেটি হচ্ছে সমস্ত পদ। এখানে আরেকটি টার্ম আছে, সেই টার্মটি তোমাদের বুঝতে হবে। এবার আমি দেখো সেখানে যাচ্ছি। এই ব্যাস বাক্য এবং সমস্ত পদ এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটিকে বলা হয় সমস্যমান পদ। এখন আমরা বোঝার চেষ্টা করব যে সমস্যমান পদটি কি। তোমরা আরেকটি উদাহরণ দেখো, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, অনেকের মধ্যে এক ধরনের ধারণা আছে যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদই সমস্যমান পদ, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। মূলত ব্যাস বাক্যের যে সকল পদ মিলে সমস্ত পদ তৈরি হয় সেটি হচ্ছে সমস্যমান পদ। আমি আরেকটি স্পষ্ট করছি, এখানে গায়ে এবং হলুদ এই দুইটি পদই শুধুমাত্র সমস্ত পদে বিদ্যমান। সুতরাং আমরা এই দুইটি পদকে বলতে পারি সমস্যমান পদ। সমস্যমান পদের যেটি আগে থাকবে পূর্বে থাকবে তাকে আমরা বলবো পূর্বপদ, এবং সমস্যমান পদে যেটি পরে থাকবে তাকে আমরা বলবো পরপদ। তাহলে বিষয়টি হলো এই যে সমস্যমান পদের পূর্বে যে পদটি থাকবে সেটি হচ্ছে পূর্বপদ, আর সমস্যমান পদের পরে যেটি থাকবে সেটি হচ্ছে পরপদ। এই যে পূর্বপদ এবং পরপদ এই দুইটির উপরেই বেস করে মূলত সমাসটি আমাদের বুঝতে হবে। আমরা এবারে সেদিকে আস্তে আস্তে যাব। সমাসের শ্রেণীবিভাগের মধ্যে বলা হয়েছে যে সমাস প্রধানত ছয় প্রকার। সেগুলো কি আমরা একটু দেখে নিই। দ্বন্দ্ব সমাস, 2, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। অর্থাৎ এই ছয় প্রকারে প্রধানত ভাগ করা হয়েছে সমাসকে। এছাড়াও কিছু অপ্রধান সমাস রয়েছে, সেটির নাম আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অপ্রধান সমাস। প্রাদি সমাস, 2, এর বাইরেও দুই একটি সমাস রয়েছে, কিন্তু সেটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা পরীক্ষার্থী আছো বা পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আসলে মূলত ওই জায়গাগুলি এই মুহূর্তে লাগবে না, এই কারণের জন্য আমি সেটি দেখাচ্ছি না।
তো এখন আমরা এক এক করে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে এই সমাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এবারে আমরা যাব। আজকের ক্লাসে যতটা পারা যায় সেটি আমরা শেষ করব। আর যেখান থেকে আমরা বাদ চলে যাবে পরবর্তী ক্লাসে আবার সেটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমরা তাহলে এক এক করে এই শ্রেণী বিভাজনগুলোতে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো সমাসের প্রথমেই দ্বন্দ্ব সমাস। তোমরা সব সময় একটি বিষয় খেয়াল করবে, দ্বন্দ্ব বানানটি তোমরা অনেক সময় ভুল করে ফেলো। দয়ে ব, দন্ত নয় দয়ে ব, এটি এভাবেই লিখতে হবে। আমি আগে উদাহরণ দিই, তারপরে আর কি তোমাদের আমি বলার চেষ্টা করব। এখানে দেখো আমি তিনটি উদাহরণ লিখেছি। প্রথমটি তরু ও লতা, তরুলতা, চাল আর ডাল, চাল ডাল, রুই এবং কাতলা, রুই কাতলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা যদি তরুলতা শব্দটির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে পূর্বপদে রয়েছে তরু এবং পরপদে রয়েছে লতা। তরুলতা শব্দটির মধ্যে আমরা দেখব যে উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রধান। পরবর্তী উদাহরণ দেখো রয়েছে চাল আর ডাল, চাল ডাল। এখানে চাল ডাল শব্দটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পূর্বপদে চাল, পরপদে ডাল, অর্থাৎ চাল ডালের মধ্যে চাল এবং ডাল পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রধান। এবং পরবর্তীতে রয়েছে রুই কাতলা। এদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো পূর্বপদে রুই এবং পরপদে কাতলা, এই উভয় পদের অর্থই প্রধান। এ কারণে কর্মধারয় সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলা হয়েছে যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস সংগঠিত হয় সেটি কর্মধারয় সমাস। কিন্তু এর বাইরে গিয়েও আমরা আরেকটি জিনিস দেখব, সেটি হচ্ছে কি কি ভাবে কর্মধারয় সমাস সংগঠিত হতে পারে। সেই জিনিসটি যদি তোমাদেরকে আমি বোঝাতে পারি তাহলে তোমাদের জন্য কর্মধারয় সমাসটি বুঝতে সুবিধা হবে। তোমরা একটু লক্ষ্য করো, আমি উদাহরণগুলো লিখছি।
এবারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি 7টি উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণ মহান যে নবী মহানবী। এখানে তোমরা লক্ষ্য করো, পূর্বপদে মহান, পরপদে নবী, মহানবী। অর্থাৎ পূর্বপদে রয়েছে বিশেষণ এবং পরপদে নবী। মহানবী শব্দটির মধ্যে নবী শব্দটির অর্থই প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান। কর্মধারয় সমাসে সাধারণত পরপদের অর্থই প্রধান হয়ে থাকে। এর পরের উদাহরণে দেখো, পূর্বপদে কাঁচা, পরপদে রয়েছে মিঠা, কাঁচা মিঠা। অর্থাৎ দুইটি বিশেষণ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে হয়ে থাকে কর্মধারয় সমাস। তারপরের উদাহরণে রয়েছে যিনি ঋষি তিনি বাবা, ঋষি বাবা, পূর্বপদে ঋষি, পরপদে বাবা। অর্থাৎ দুইটা বিশেষ্য যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটিও হয় কর্মধারয় সমাস। পরের উদাহরণটি দেখো, পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সঙ্গে, অর্থাৎ যদি তুলনা বোঝায় তাহলেও হয় কর্মধারয় সমাস। এবং তারপরে রয়েছে মন রূপ মাঝি, মন মাঝি। এখানে পূর্বপদে মন এবং পরপদে রয়েছে মাঝি। এই দুইটি পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। যদি অভেদ কল্পনা করা হয়ে থাকে তাহলেও সেটা হয় কর্মধারয় সমাস। এবং পরে দেখো রয়েছে আগে ধোয়া পরে মোছা, অর্থাৎ পূর্বপদে ধোয়া, পরপদে মোছা, ধোয়া মোছা। এখানে তোমরা লক্ষ্য করো, এটাকে বলা হয়ে থাকে কার্যে পরম্পরা, যে আগে ধুতে হয় তারপরেই মুছতে হয়। কার্যে পরম্পরা বোঝালে সেটিও হয়ে থাকে কর্মধারয় সমাস। এবং সব শেষ উদাহরণটিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদেরকে মধ্যপদে রয়েছে একটি পদ চিহ্নিত। এই চিহ্নিত পদটি সমস্ত পদে গিয়ে দেখো লোপ পেয়েছে। একে বলা হয় যদি মাঝের পদ লুপ্ত হয়ে যায়, লোপ পায়, তাহলে সেটিও হবে কর্মধারয় সমাস। এই 7 ভাবে কর্মধারয় সমাস সংগঠিত হয়ে থাকে। এখানে আমি একবারই তোমাদের আরেকটি বিষয় বলে মোটামুটি এখান থেকে শেষ করব, যেটি হচ্ছে তোমাদের বুঝতে হবে যেটি রয়েছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এখানে মধ্যপদ লোপ পেয়েছে, তাই এটিকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয়। এবং যেখানে দেখো মন রূপ মাঝি, মন মাঝি, এটিতে রূপ আছে। এটি সহজভাবে তোমরা মাথায় রাখবে যে রূপ থাকলেই সেটি হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। এবং আরেকটি বিষয় আছে যেটি, সেটি তুলনা। এই তুলনার বিষয়টি আমি তোমাদের একটু পরে বলবো। অর্থাৎ তোমাদেরকে আলাদা করে লিখতে হবে যেটি, সেটি হচ্ছে মধ্যপদে লোপী কর্মধারয় এবং রূপক কর্মধারয়। বাকিগুলি অর্থাৎ এটি তোমাকে শুধু কর্মধারয় সমাস হিসেবে নির্ধারণ করলেই চলবে, এটিও শুধু কর্মধারয় হিসেবে বললে চলবে, এটিও তাই। এবং এই যে কার্যে পরম্পরা, এখানেও তোমাকে শুধু কর্মধারয় লিখলে চলবে। তাহলে শুধুমাত্র বাকি থাকছে একটি বিষয়, সেটি হচ্ছে তুলনা। এই তুলনার বিষয়টি আমি এবারে যাব, তবে তার আগে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই যে মধ্যপদ লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয়, রূপ থাকলে সেটি রূপক কর্মধারয়, আর বাকিগুলি সবই কর্মধারয় লিখলেই চলবে। শুধু তুলনার যে বিষয়টি সেটি আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওটি মুছবো না, ওটি না মুছে ওখানে আমরা আরেকটি উদাহরণ আনবো। সেটি হচ্ছে এই, তোমরা দেখো এখানে এটি রয়ে গেল, পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। এর নিচে আমি আরেকটি উদাহরণ দেখো লিখছি। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। দুটি তুলনা, কিন্তু দুটি তুলনার মধ্যে একটা পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। সেটি হচ্ছে আমরা যদি উপরের উদাহরণটিতে দেখি যে পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, এখানে পূর্বপদ পুরুষ, পরপদ সিংহ, দুটি বিশেষ্য পদ।
বাট নিচের যে উদাহরণ তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এখানে একটি পদ বিশেষ্য এবং আরেকটি বিশেষণ। তার মানে আমাদের একটি উদাহরণে বিশেষণ আছে, আরেকটি উদাহরণে বিশেষণ নেই। তো যেটিতে আমাদের বিশেষণ পদ আছে এটিকে আমরা বলবো উপমান কর্মধারয়, আর যেটিতে বিশেষণ নেই এটিকে আমরা সোজা সাপটা বলবো উপমিত কর্মধারয়। তাহলে কর্মধারয় সমাসে তোমাকে 4টি কর্মধারয় সমাস আলাদাভাবে নামকরণ করতে হবে। একটি উপমান কর্মধারয় সমাস, একটি উপমিত কর্মধারয় সমাস, একটি রূপক কর্মধারয় সমাস এবং আরেকটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আজকের আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব যে সমাসের